তো এই অর্জুন সিং এর নাম বললেন, মমতা ব্যানার্জির নাম বললেন বিধানসভা ভাঙার। আমাদের বাড়ির ধারে আমাদের যুব নেতা, আমাদের গর্ব, আপনি তার নাম বাদ দিলে আরাবুল ইসলামকে। আরাবুল ইসলামও কিন্তু ভেঙেছিল। আপনি আমাদের বাড়ির ধারের নেতাকে এত ছোট করে কেন দেখছেন? না, আরাবুল ইসলামকে ছোট করে দেখছি না, সবার নাম তো মনে থাকে না, স্মরণে আসে না। আরাবুল ইসলামরা, শওকত মোল্লারা, পার্থ চট্টোপাধ্যায়রা, অনুব্রত মন্ডলরা, ওনারা হলেন সন্ত্রাসীতে, বোমা বাঁধাতে নোবেল পেয়েছেন, বোমা তৈরিতে নোবেল পেয়েছেন। ওনারা হলে বোম বাঁধাতে নোবেল জয়ী, ওনাদের নাম ভোলা যাবে না কখনোই। বোমা তৈরিতে নোবেল পেয়েছেন, ওনারা হলে বোম বাঁধাতে নোবেল জয়ী, ওনাদের নাম ভোলা যাবে না কখনোই। এখন আরাবুল ইসলাম হচ্ছে আঁটির মতো, পাকা আম যেমন মানুষ খেয়ে আঁটি ফেলে যায়, এখন আরাবুল ইসলাম হচ্ছে আঁটির মতো, পাকা আম যেমন মানুষ খেয়ে আঁটি ফেলে যায়, তারপর আঁটি গড়াগড়ি করে দিক সিদিক করে গড়াগড়ি করে আমটা মানুষ খেয়ে নেয়, ঠিক আরাবুল ইসলাম বর্তমানে আরাবুল ইসলামের ওই পরিস্থিতি হয়েছে। ওই জন্য আঁটিটাকে নিয়ে বেশি কিছু কথা বলছিলাম না বা বললাম না। এখন যেহেতু বললেন তো বলতেই হয়। তো সুতরাং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ধন্য, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত, যারা পুষ্ট, আদর্শে পুষ্ট, তারা প্রত্যেকেই আরাবুল ইসলাম, শওকত মোল্লা, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মন্ডল, সন্দীপ ঘোষ, প্রত্যেকেই আছেন। সঞ্জয় রায়, আর যেখানে ধর্ষিতাকে যে দিন ধর্ষণ করে ফাঁসির সাজা, মানে যারা যাবজ্জীবন জেলবন্দি আছেন, প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ধন্য, আদর্শে আদর্শিত এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত। এদের নাম না বললেও বলা হয়। মমতার মতো দেখতে সেই ভূতগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে, অর্জুন সিং এর মতো দেখতে, যে অর্জুন সিং এখন তৃণমূল বিজেপিতে আছেন, অর্জুন সিং তখন ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, আরো এখন যিনি ডেপুটি স্পিকার বিধানসভা আশিস বাবু, উনি ছিলেন। আসলে তখন ওই ভূতেদের মতো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে অনেকগুলো ভূত 2006 সালে বিধানসভাটা ভাঙচুর করেছিলেন। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে বিধানসভাকে ভাঙচুর করেছেন, সেই ঘটনা গোটা বাংলার মানুষ দেখেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম ভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ মিথ্যা কথার উপরে ভর করে, মিথ্যা কথার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত ক্ষমতাতে আছেন। ওনার মিথ্যা কথাতেই উনি ভর করে আছেন, মিথ্যা কথাতে ভর করে ওনার জন্ম, রাজনৈতিক জীবনের জন্ম, আর মিথ্যা কথার উপর নির্ভর করে উনি এখনো টিকে আছেন রাজনৈতিক ক্ষমতাতে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলেছেন যে উনি কিছু ভাঙচুর করেননি। যেভাবে 2006 সালে বিধানসভাকে ভাঙচুর করা হয়েছিল, যেভাবে বিধানসভাকে লন্ডভন্ড করা হয়েছিল, সোনালী গুহ যিনি এখন বিজেপিতে আছেন, এখন কোথায় আছেন বলতে পারবো না, আমাদের বাড়িতে আছেন নাকি তাও জানি না, এখন পুরো ধুলিস্বাদ নিরুদ্দেশ হয়ে গেছেন। তো এই যে কয়েকজন মহিলা নেতা নেত্রীরা ছিলেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে, তাদেরকে দিয়ে এই অপরাধটা সংগঠিত করেছিলেন। এবং সেই ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে যুক্ত ছিলেন, সংবিধানকে উল্টো হাতে ধরেছিলেন, ধরে প্ররোচনা দিচ্ছিলেন, প্রভোগ করেছিলেন, প্রভোকেশন দিয়ে ওদেরকে দিয়ে কাণ্ডগুলো করেছিলেন, বিধানসভাকে পুরো তছনছ করিয়েছিলেন। আর সেই ঘটনা এখন এই আলোড়ন তৈরি হয়েছে বলে বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করা হচ্ছে। দেখুন, বিধানসভার ভেতরে হট্টগোল করা, বিধানসভার ভেতরে একটা বিতর্ক টপিককে নিয়ে তর্ক বিতর্ক করা, সমালোচনা করা, প্রতিবাদ করা, এটা সমীচীন, এটাকে মেনে নেওয়া যায়। কিন্তু ভাঙচুর করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন বিরোধী বিধায়করা যেটা প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদের জন্য হয়তো বিরোধী সাংসদ বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই লোকসভাতে ঠিক কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধী সাংসদদেরকে সাসপেন্ড করছেন, প্রতিবাদ করলে, অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো নীতির বিরুদ্ধে কোনো কথা বললে, ঠিক একই কায়দা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই পদ্ধতিটা এখানে বিধানসভার ক্ষেত্রে পুশ করছেন। ঠিক যেই পদ্ধতি কেন্দ্রে মোদী সরকার পুশ করছেন, ঠিক একই জিনিস পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিধানসভাতে পুশ করছেন, বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করে দিচ্ছেন। এই সাসপেনশনটা সম্পূর্ণভাবে নিন্দা করছি, কারণ বিরোধী কণ্ঠকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বিরোধী কণ্ঠেতে একটা হস্তক্ষেপ আনা হচ্ছে, বিরোধী কণ্ঠকে দমিয়ে এবং চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিধানসভায় কি ধরনের হট্টগোল হয়েছিল আমি বলতে পারবো না, যারা বিধানসভার মধ্যে ছিলেন নওশাদ সিদ্দিকী হয়তো বলতে পারবে, আমরা জিজ্ঞাসা করব। কিন্তু সেই হট্টগোলের জন্য যদি একজন বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়, তাহলে বিধায়ক ভাঙচুর করার জন্য তো 5 বছর সাসপেন্ড করা হচ্ছিল। তো আপনি একজন বামফ্রন্টের তো সমর্থক এবং বামফ্রন্টেরই মানুষ, তো সেই সময় কজনকে সাসপেন্ড বা শোকজ বা বহিষ্কার করা হয়েছিল আপনার জানা আছে কি? আসলে বামফ্রন্ট সরকার বিরোধী মতকে শ্রদ্ধা করতেন। বামফ্রন্টের জ্যোতি বাসু থেকে শুরু করে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বামফ্রন্ট সরকার বিরোধী মতকে, বিরোধী পরিসরকে শ্রদ্ধা সম্মান করতেন, সবসময় বিরোধী কণ্ঠকে শ্রদ্ধা করতেন। বিরোধীরা সরকারের বিরোধিতা করবেন,
এই নীতি, এই আদর্শে বামফ্রন্ট সরকার বিশ্বাস করতেন এবং খুব শ্রদ্ধা সম্মান করতেন। বিরোধীদেরকে একটা জায়গা দেওয়া হতো যেখানে বিরোধীরা মুক্ত কণ্ঠে সরকারের সমালোচনা করতে পারতেন, বিরোধিতা করতে পারতেন। কখনো বিরোধীদের উপর কোনো আক্রমণ নেমে আসেনি। একটা কিছু ঘটনা পরিকল্পনা করে, কিছু ষড়যন্ত্র করে কিছু ঘটনা ঘটানো হতো, সেটাকে বড় ঢাকঢোল পিটিয়ে খবর করে, বিভিন্ন রকম করে আলোড়ন তৈরি করে, মিথ্যা মানে খবর করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিথ্যার ওপর, আমি শুরুতেই বললাম, মিথ্যার ওপর ভর করে মুখ্যমন্ত্রী হয়েছেন। কারণ মিথ্যার গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের জন্ম, আর সেই মিথ্যার ওপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন এখনো চলছে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার, সিপিআইএম সরকার বিরোধী মত, বিরোধী পরিসর এবং বিরোধী কণ্ঠকে বরাবর শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, যাতে বিরোধীরা বিরোধিতা করতে পারেন, যাতে মানুষ তার মত প্রকাশ করতে পারেন, নাগরিক যাতে মুক্ত কণ্ঠে স্বাধীন মত প্রকাশ করতে পারেন, সেই ভাবনাকে বামফ্রন্ট সরকার বরাবর প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন। সেই জন্য তখন তৎকালীন সময় বিরোধী বিধানসভাকে ভাঙচুর করা হয়েছিল, একটা কিছু কোন রকম এফআইআর করা বা কোন রকম শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। কারণ বামফ্রন্ট সরকার মনে করেছিলেন বাংলার মানুষ দেখছেন, বাংলার মানুষের ডিজিটাল মিডিয়াতে পয়সা ইনকাম করার জন্য কি ডলার ইনকাম করার জন্য কিন্তু আসেনি। আমি এসেছিলাম যে সত্যি কথা তুলে ধরার জন্য, সত্য কথা যাতে মানুষ জানতে পারে। এলাকায় যেগুলো ঘটে সেগুলো অনেক মিডিয়া দেখানো হয় না এবং অনেক রাজনীতির চাপে পড়ে সেগুলো অনেক মানুষ দেখাতে পারে। তো আমি চেষ্টা করেছি যে মানুষের কাছে সত্য কথা তুলে ধরার জন্য। এই সত্য কথা তুলে ধরার জন্যই আমার অনেক স্পষ্ট কথা নিউজ করতে হয়। আমি অনেক জায়গায় গিয়েছি, এই স্পষ্ট কথা নিউজ করতে গিয়ে আমার প্রশাসনের বাধা আমার সব থেকে বেশি বাধা করতে হবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে চাপ আছে। তো আজকে যে ডিজিটাল মিডিয়া শাকিনুল ভাই, দীপক দা যে উদ্যোগ নিয়েছে, আমি এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা জায়গা খোঁজার চেষ্টা করছিলাম যে কাছে নেই আমরা যাতে সবাই আমরা যাতে একসঙ্গে থাকতে পারি, একজনের উপর যদি কোনো রকম আক্রমণ বা আঘাত থাকে আমরা সবাই যাতে ঝাঁপিয়ে পড়তে পারি, তাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ জেলায় সাম্প্রতিক কালে ডিজিটাল মিডিয়ার কাজ করতে গেলে সব থেকে যে বেশি সমস্যাটা হয় যে পুলিশের হয়রানি। তুমি একটা পোস্ট করলে সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল মিডিয়া কাজ করলে সঙ্গে সঙ্গে এসপি এবং ওসি ফোন আসে। আমরা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে রেজিস্ট্রি অফিসে সিবিআই যাই, সেই কথাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সেই সাবরেজিস্ট্রার ডিজিটাল মিডিয়ার লোকাল সাংবাদিক বলে তিনি হুমকি দেন যে আমরা তোমাদেরকে জেলে ভরে দেবো। আমি ওই সাবরেজিস্ট্রারকে বলেছিলাম আপনার দম থাকলে আমাদেরকে ভরে দিবেন, কিন্তু আপনার চেয়ার থাকবে না, এটা ডিজিটাল মিডিয়া হিসেবে বলছি। অতএব আজকে একটা ট্রেনের লাইন তৈরি হলো, এই লাইনে আগামী দিনে ট্রেন চালাতে প্রত্যেককে সহযোগিতা করবে, প্রত্যেকের মূল্যবান